5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। বাঁধ পরিদর্শনের পর পরিবেশ উপদেষ্টা। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে 14 কোটি টাকার প্রকল্প। 1 মাসে তিস্তা ও ব্রহ্মপুত্রে বিলীন শতাধিক বাড়ি। গাইবান্ধায় হুমকিতে জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ 2টি আশ্রয়ন প্রকল্প। স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস। গণ অভ্যুত্থানের পর রংপুর বিভাগে আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ জনপ্রতিনিধি পলাতক। চলছে প্যানেল চেয়ারম্যান দিয়ে নাগরিক সেবা নিয়ে ভোগান্তি। উদ্বোধনের 4 বছরেও চালু হয়নি দিনাজপুরের খানসামার 20 শয্যার হাসপাতাল। সরঞ্জাম ও আসবাবপত্রের বেহাল দশা। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগী। এবং রংপুরে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ। জানাজানির পর গৃহবধূর আত্মহনন। 5 জনের বিরুদ্ধে মামলা। প্ররোচনার অভিযোগে শ্বশুর গ্রেফতার হলেও বাকি আসামিরা অধরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজন নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে রংপুরের কাউনিয়া ও কুড়িগ্রামের বাজারহাটে তিস্তার বাঁধ পরিদর্শন শেষে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল সংস্কারে 14 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। দেশের রাজনীতি সহ নানা প্রেক্ষাপটে বারবার পেছাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে রংপুর ও কুড়িগ্রামে তিস্তার বাঁধ সংস্কার কাজ পরিদর্শনে আসেন পানি সম্পদ এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কথা বলেন তিস্তা পাড়ের বাসিন্দাদের সঙ্গে। পরিদর্শন শেষে উপদেষ্টা জানান 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়া পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে। 5টা মাস আমাদের হাতে আছে। এই 5টা মাসে আমরা মনে করি এটাকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে শ্যামা সুন্দরী খাল উদ্ধার ও সংস্কারে 14 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান পানি সম্পদ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শ্যামা সুন্দরীর খনন এবং কিছু অবৈধ দখল উচ্ছেদের জন্য 14 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিয়েছি। নদী ও খালবিল রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সময় সংবাদ, রংপুর। দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। জনগণের সেন্টিমেন্ট বুঝে, জনগণের রায় বুঝে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজেদের ওপরই অনেক কিছু নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন রিজভী। 2-1টি ইসলামী দল কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন প্রশ্ন রেখে তিনি বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। 1 মাসে তিস্তা ও ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। গাইবান্ধার ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জে হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর, আবাদি জমিসহ 2টি আশ্রয়ন প্রকল্পের 5 শতাধিক ঘর। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। অব্যাহত পানি বৃদ্ধি, আগ্রাসী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র, বিলীন ঘর ও ফসলি জমি। বছরের বেশিরভাগ সময় প্রকৃতির এমন নিয়মের সঙ্গে আলিঙ্গন করে বেঁচে আছেন গাইবান্ধার দুর্গত এলাকার বাসিন্দারা।
তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। নদীটার ব্যবস্থা করে দেবেন, আমরা কিছু চাই না। ইউনূস সরকার যেন আমাদের দ্রুতভাবে কাজটা করে দেয়, তাহলে আমাদের হাজার হাজার লোক রক্ষা পাবে। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করি আমাদের যে প্রস্তাবিত ডিপিপি আছে এটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে যে নদী ভাঙ্গন যে এলাকাগুলো আছে সুন্দরগঞ্জ সদর এবং ফুলছড়ির সেগুলো নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে। সাহায্য নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের। বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদী পারের গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 25টি পয়েন্টে এভাবেই ভাঙন শুরু হয়েছে। 2-1টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা ছাড়া অধিকাংশ পয়েন্টেই কোনো কাজ শুরু হয়নি। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিভাগীয় সময় আরও থাকছে। মেয়াদ উত্তীর্ণ ঘোষণার পরও দুধকুমার নদের সেতুতে 25 বছর ধরে যান চলাচল। কুড়িগ্রামে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নতুন ব্রিজের কাজ শেষ হয়নি 7 বছরেও। গণ অভ্যুত্থানের পর রংপুর বিভাগের বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পলাতক। কিছু ইউনিয়ন চালাচ্ছেন প্রশাসক, বেশিরভাগে চলছে প্যানেল চেয়ারম্যান দিয়ে। এতে করে তৃণমূলের নাগরিক সেবা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় 21 মে গাইবান্ধার 6 ইউনিয়ন চেয়ারম্যান সহ গ্রেফতার হন মোট 8 জন চেয়ারম্যান। এরপরই গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ চেয়ারম্যানরা। 5 আগস্টের পর বিভিন্ন মামলায় নীলফামারীর 7টি ইউনিয়নের 16 জন চেয়ারম্যান পলাতক ছিলেন। এদের মধ্যে 7 জন হাইকোর্টের আদেশে পূর্ণবহাল হন। পঞ্চগড়ের বাংলাবান্ধা, ঝোলই শালশিরি, দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার রয়েছেন। এছাড়াও নাশকতার মামলায় একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে গ্রাম আদালত, জন্ম মৃত্যু সনদ, স্থানীয় বিরোধ নিষ্পত্তি সহ নানা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। আমাদের ইউনিয়নের কোনো সেবা যত্ন নাই, মানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই। জনগণের অনেক হয়রানি হচ্ছে। কারণটা হলো প্রশাসক যে নিয়োগ দেওয়া হয়েছে উনি আসলে কৃষি অফিসার। ঠাকুরগাঁওয়ের 54টি ইউনিয়নের মধ্যে কাগজে কলমে 15 জন অনুপস্থিত। কুড়িগ্রামের 9 ইউনিয়ন চলছে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দিয়ে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেকে পালিয়ে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। একই অবস্থা দিনাজপুর ও লালমনিরহাটের অনেক ইউনিয়নের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড উঠানোর জন্য। আজকে তো আমরা দিতে পারবো না, এটা সময় লাগবে। কেন? আমাদের এখানে তো মেম্বার চেয়ারম্যান নাই। এলাকায় যে সামাজিকতা কতগুলো ছোট ছোট দ্বন্দ্ব ফাসাদ এগুলো সমাধান হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে তৃণমূলের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী আমরা প্যানেল 1কে দায়িত্ব প্রদান করেছি এবং তাকে সেই বিধি মোতাবেকই এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে। রংপুর বিভাগে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা 535টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পঞ্চগড়ে সোহাগ হায়দার ও নীলফামারীতে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতেই যাচ্ছি সোহাগ হায়দারের কাছে। দেখুন, গণ অভ্যুত্থানের পর কিন্তু দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় জেলার যে সকল ইউনিয়ন পরিষদ রয়েছে তার মধ্যে আমরা দেখেছি 3টি ইউনিয়ন পরিষদে কিন্তু যারা চেয়ারম্যান রয়েছে, জনপ্রতিনিধি, তারা কিন্তু নানা মামলা এবং নাশকতা সহ বিস্ফোরক মামলায় কিন্তু মামলা হওয়াতে কারাগারে গিয়েছে। এরপর তারা জামিনে থাকলেও কিন্তু তাদের যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আছে সেগুলো চালাতে না পেরে কিন্তু আমরা দেখেছি যে ইউনিয়নগুলোতে একটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই সমস্যাটার কারণে কিন্তু আমরা দেখেছি এখানে মানুষ যারা সেবা নিতে আসছে তারা কিন্তু একটা চরম বিপাকে পড়ে, যার ফলে জেলা প্রশাসন কিন্তু এই 3টি ইউনিয়ন পরিষদে কিন্তু প্রশাসক নিয়োগ করেছে। আমি বলে রাখি, এই ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝোলই শালশিরি ইউনিয়ন এবং দ্বিতীয়টি হচ্ছে জেলার দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এবং তৃতীয়টি হচ্ছে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ। এই 3টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থিত চেয়ারম্যান থাকায় কিন্তু তারা বিভিন্ন রকম মামলার কারণে কিন্তু কারাগারে অবস্থান
করাই কিন্তু এখন জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে আছি ঝোলই শালশিরি ইউনিয়ন পরিষদে। আর এই ইউনিয়ন পরিষদে কিন্তু আমরা দেখছি যে জেনেছি এখানকার যিনি সচিব রয়েছে তিনি আমাদের জানিয়েছেন যে এখানে যে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি মেম্বাররা রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসন বরাবর একটি আবেদন দিয়েছেন, যেটি এখনো গ্রহণ হয়েছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে বলছেন যে এইটি গ্রহণ হলে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটা আবারও চালু করবে, এতে করে যে কার্যক্রমের বিষয়টি রয়েছে সেটা অনেকটা দুর্ভোগ লাঘব হবে। তবে বলে রাখি যে প্রশাসক নিয়োগের পরও কিন্তু এই যে 3টি ইউনিয়ন পরিষদ রয়েছে এই 3টিতে আমরা জেনেছি যে তাদের কিছুটা ধীরগতির কারণে কিন্তু ভোগান্তির যে বিষয়টি রয়েছে সেটি চলমান রয়েছে। আর এদিকে বলে রাখি যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন এবং পঞ্চগড় জেলা প্রশাসক বলছেন যে এই সকল 3টি ইউনিয়নে কিন্তু যে সকল সমস্যা রয়েছে জনপ্রতিনিধি শূন্য হয়ে থাকায় সেই সমস্যা নিরসনেই কিন্তু এই প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং তারা চেষ্টা করছেন যে যেন মানুষের যে দুর্ভোগ রয়েছে সেটা লাঘব করা যায়। তো সার্বিক বিষয়টি বলা যায় পঞ্চগড়ে কিন্তু এই যে 3টি ইউনিয়ন পরিষদ আছে এই 3টি ইউনিয়ন পরিষদে কিন্তু যে চেয়ারম্যান জনপ্রতিনিধি তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ঠিকমতো পরিচালনা করতে না পারে কিন্তু বা তারা সংযুক্ত না থাকায় কিন্তু এখানে একটা দুর্ভোগ লেগে রয়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। আমরা যাব নীলফামারীতে, সেখানে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারীতে এই মুহূর্তে পর্যন্ত আজকের দিন পর্যন্ত মোট 9 জন চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন। গণ অভ্যুত্থানের পর থেকে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে নীলফামারীতে 16 জন চেয়ারম্যান 16 জন ইউপি চেয়ারম্যান বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে মামলা থাকায় তারা কেউ গা ঢাকা দিয়ে থাকেন বা কেউ পলাতক রয়েছেন। এই দীর্ঘ সময় ধরে পলাতক বা গা ঢাকা দিয়ে থাকার কারণে এলাকার লোকজনের এই যে বিভিন্ন সেবা যে প্রতিদিন যে ইউনিয়ন পরিষদে লোকজন এলাকার লোকজন এসে সেবা নিতে আসতো তা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছিল। কিন্তু তারপরেই দেখা গেছে যে এর মধ্য থেকে 7 জন হাইকোর্টের আদেশ নিয়ে আবার পুনর্বহাল রয়েছেন, কিন্তু 9 জন এখনো পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকলেও আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এই 9টি জায়গায় এখন বর্তমানে প্রশাসক অথবা পৌর প্যানেল চেয়ারম্যান যারা আছেন তারা কিন্তু এই সব জায়গায় কাজ করছেন। ফলে যে দীর্ঘদিন ধরে যে জনদুর্ভোগ ছিল, মানুষ যে সেবা থেকে বঞ্চিত হচ্ছিল, সেটি কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। কিন্তু তারপরেও যে সরাসরি চেয়ারম্যান থাকা আর প্রশাসক থাকার কারণে এই যে পার্থক্যটা কি এটি কিন্তু কমছে না। মানুষ এলাকার লোকজন বলছে যে আমরা যাদেরকে নির্বাচিত করেছিলাম ভোট দিয়ে তারা সরাসরি না থাকায় আমরা যারা এখন প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক যারা কাজ করছেন তাদের সাথে কিন্তু আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না, যার ফলে আমরা নানা রকম সেবা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি। এবং আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে না, এই মুহূর্তে আমাদের তেমন কোনো সমস্যা নাই, যেহেতু প্রশাসক এবং প্যানেল চেয়ারম্যানগণ কাজ করছি। আমি এই মুহূর্তে আরো বিস্তারিত জানাতে ঠাকুরগাঁয় রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান বকুল, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি বলছিলেন, আপনার যেই জেলায় যেমনটি অবস্থা বিরাজ করছে ঠিক তেমনটি কিন্তু আমাদের এই ঠাকুরগাঁ জেলার অবস্থা। আমরা একটু বলতে পারি, আমি যেই ইউনিয়নের সামনে দাঁড়িয়ে আছি এটি একটি সদরের একটি ইউনিয়ন। এই ইউনিয়নের মতো ঠাকুরগাঁ জেলার 54টি ইউনিয়নে আমরা জেলা প্রশাসকের তথ্য মতে আমরা যেটি বলতে পারি, তথ্য দিয়ে, সেটি হচ্ছে 16টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা কিন্তু পলাতক রয়েছে। কেউ কেউ আবার জেলখানায় তারা কিন্তু কারাগারে আছেন বিভিন্ন মামলায়। 5 আগস্টের পরে যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তারা আসামি ছিল এবং সেই মামলার পূর্ণ করা হচ্ছে। কিন্তু
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চেয়ারম্যানের মতো করে যেভাবে কাজ সম্পাদন করা হয়, একজন প্যানেল মেয়রের দ্বারা যে কাজ সম্পাদন করা হচ্ছে তা কিন্তু অপ্রতুল বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট যারা ইউপি সদস্য রয়েছে তারা। শুধু চেয়ারম্যান নয়, ইউপি সদস্যরাও কিন্তু অনেকেই পলাতক রয়েছে, বাহির থেকে কাজ করছে, একদম হালকাভাবে হয়তো কখনো কখনো আসছে, কখনো কখনো উপস্থিত না হয়েই তারা কাজ সারবার চেষ্টা করছেন। তবে জেলা প্রশাসকের তথ্য মতে যেই 15টি ইউনিয়ন চেয়ারম্যান তারা অনুপস্থিতি রয়েছে বা নেই, যে অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তারা কিন্তু আত্মগোপনে রয়েছে, তারা অনুপস্থিতি রয়েছে বা নেই। তার বাইরেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি যে অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন, আবার কেউ কেউ মানে সশরীরে গিয়ে মাঝে মাঝেই কাজ করছেন। এই যে একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে পারছে না প্যানেল মেয়র। আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো পরিবর্তন করা হয়েছে তার কিছু কিছু ইউনিয়ন পরিষদে নারী ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র রয়েছেন। যে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো পরিবর্তন করা হয়েছে তার কিছু কিছু ইউনিয়ন পরিষদে নারী ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র রয়েছেন, তারা একদমই বোঝেন না এমনটি কিন্তু বলছেন, এবং তাদের যেই কর্তা ব্যক্তিরা রয়েছে অর্থাৎ তাদের যে স্বামী তাদেরকে দিয়ে কাজ সম্পাদন করছেন বিভিন্ন ক্ষেত্রে। এই যে একটি হযবরল অবস্থা ইউনিয়ন পরিষদের, এই হযবরল অবস্থার থেকে পরিত্রাণ চায় ইউনিয়নবাসী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু বলছে যে আগে যেভাবে বরাদ্দ আসতো, যেভাবে কাজ সম্পাদন হতো, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে ভাগ করে দেওয়া হতো কাজগুলো, সেই কাজগুলোও কিন্তু এখন ভালোভাবে পরিচালনা করতে পারছে না। তো এই ছিল ঠাকুরগাঁয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে অনুপস্থিতি নিয়ে, এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় থেকে সহকর্মীরা সবশেষ তথ্য জানাচ্ছিলেন। এ নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত থাকবেন সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা মাঠের চিত্র শুনছিলাম। রংপুর বিভাগের যে 535টি ইউনিয়ন পরিষদ আছে, বলা যায় যে প্রায় শতাধিক ইউনিয়নের কিন্তু এমন অবস্থা, মামলা সংক্রান্ত জটিলতায় অনেক চেয়ারম্যান পলাতক রয়েছেন, আবার অনেকেই দুর্নীতির দায়ে বরখাস্ত রয়েছেন। ফলে তৃণমূল পর্যায়ে নাগরিকদের যে সেবা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রাম আদালত, পারিবারিক বিরোধ নিষ্পত্তি থেকে শুরু করে জন্ম এবং মৃত্যু সনদ পেতে যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে তৃণমূল পর্যায়ে যে সাধারণ মানুষ, গ্রামের যে মানুষ, তারা কিন্তু সেই ভোগান্তিটি তাদেরকে পোহাতে হচ্ছে। অনেক জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান দেয়া হয়েছে, কিন্তু যে চেইন অফ কমান্ড সেটি না থাকবার কারণে এই ভোগান্তি পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মূলত এই ভোগান্তি লাঘবে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনি জানেন যে ইতিমধ্যেই অনেক ইউনিয়নে চেয়ারম্যান নেই, অনেকে বরখাস্ত হয়েছেন। ফলে আপনি জানেন স্থানীয় পর্যায়ে একটি বড় জনগোষ্ঠী নাগরিক সেবা নিয়ে থাকে, সেই জায়গা থেকে গতিশীল করতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন এবং দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে স্থানীয় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ জনসাধারণের সেবা নিশ্চিত করবার জন্য এবং তৃণমূল থেকে সেবা এবং রেভিনিউ কালেকশনের কিন্তু সবচেয়ে বড় একটি মাধ্যম স্থানীয় সরকার, এবং যেটাকে আমরা ইউনিয়ন পরিষদ বলে থাকি। এবং তার সাথে যদি আমরা আরো একটু উপরে আসি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই যে স্থানীয় সরকার কাঠামোটা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। আমরা যদি সিটি কর্পোরেশন থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যন্ত যাই, সকল জায়গায় কিন্তু এই স্থানীয় সরকার কাঠামোটা ভেঙে পড়েছে। শহর এলাকায় সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে চেয়ারম্যানের যে শূন্য জায়গাগুলো আছে সেখানে দেওয়া আছে, এবং কিছু কিছু জায়গায় আবার মেম্বারদের ভিতর থেকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এই জায়গাটা
মেম্বারদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আর একদিকে সরকারি কর্মকর্তা, রাষ্ট্রের যে কাজ আছে, তার যে দৈনন্দিন যে কাজগুলো আছে, সেই কাজগুলো শেষ করে এই যে সেবার জায়গাটা নিশ্চিত করা এবং জনসাধারণের কাছাকাছি যাওয়া, এর মধ্যে ভিজিপি আছে, ভিডিএফ আছে, হলো নানান ধরনের বয়স্ক ভাতা আছে, সরকারের উন্নয়নমূলক কাজ আছে, প্লাস হলো বিভিন্ন ধরনের রেভিনিউ কালেকশনের ব্যাপারগুলো আছে। এই জায়গাগুলোই কিন্তু সময় মতো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো জন্ম সনদ ছাড়া এখন কিন্তু কোনো কাজই করা যাচ্ছে না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সময় জন্ম সনদের গুরুত্ব আছে, মৃত্যু সনদের ব্যাপার আছে, সাকসেশন সার্টিফিকেটের ব্যাপার আছে, ওয়ারিশন সার্টিফিকেটের ব্যাপার আছে। এতগুলো সেবা কিন্তু স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদ দিয়ে থাকে। সুতরাং সরকারি যে কর্মকর্তাদেরকে এই সমস্ত জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের দাপ্তরিক কাজ শেষ করে তারা তাদের মতো করে যে সময়সূচি দিচ্ছেন, গ্রামের মানুষ কিন্তু ওইভাবে গিয়ে উপজেলা পর্যায়ে গিয়ে নানান অফিসে ঘুরছে, কিন্তু তারা কিন্তু সেবাটা নিশ্চিত করতে পারছে না। এখানে যদি এটা ইউনো মহোদয় কিংবা জেলা প্রশাসক যদি একটা রুটিন করে দিতেন যে সপ্তাহে 3 দিন একজন করে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা আছেন তারা 3 দিন বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা ইউনিয়ন কাউন্সিলে বসবেন এবং তারা শুধু ইউনিয়ন সেবাটাকে নিশ্চিত করতেন, তবুও কিন্তু হতো। কিন্তু সেই জায়গাটাও কিন্তু হচ্ছে না, যার ফলে যেটি হয়েছে সেটা হচ্ছে যে টোটাল ইউনিয়ন এবং স্থানীয় সরকারটা একেবারে স্থবির জায়গাটায় হয়ে আছে। আচ্ছা, আপনি যেটি বললেন, আমরা দেখছি যে আমরা মাঠে যখন কাজ করতে গিয়ে দেখি সাধারণ মানুষ যেটি বলছে যে তারা ইউনিয়ন পরিষদে আসছে কিন্তু তারা সেই সেবাটা পাচ্ছে না, তারা চেয়ারম্যানকে পাচ্ছে না, মেম্বারদের পাচ্ছে না, তাদের জন্ম সনদ নিতে হবে। বিশেষ করে পারিবারিক যে বিরোধ এবং গ্রাম আদালতে যে মামলাগুলো আসে সেগুলো কিন্তু চেয়ারম্যানের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হয়। সেই জায়গা থেকে বড় ধরনের একটি জট তৈরি হচ্ছে কিনা এবং গ্রামের যে মানে সম্প্রীতির যে জায়গাটা সেটিও নষ্ট হচ্ছে কিনা, সেই জায়গাতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? না, নিঃসন্দেহে গ্রাম আদালত এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ ছিল এবং গ্রামের যে ছোট বড় যে অধর্তব্য অপরাধ যেটাকে নন কগনিজেবল বলা হয়, এই মামলাগুলো কিন্তু এই অপরাধগুলো এবং এই অভিযোগগুলো চেয়ারম্যান সাহেব নিজে বসে এবং তার প্যানেল একটা আছে, সরকার স্থানীয় সরকার সেটা করে দিয়েছে, তাদের মাধ্যমে কিন্তু এগুলো নিষ্পত্তি হতো। যার ফলে যেটি হতো সেটা হলো একদিকে থানায় মামলার জট কমতো, আর একদিকে কোর্টে যে মামলার চাপটা সেটাও কিন্তু কমতো। এটা অকার্যকর হওয়ার ফলে মানুষ কিন্তু এখন দিশেহারার মতো হয়ে গেছে যে থানায় যেয়ে তারা ঠিকভাবে সেবা পাচ্ছে না, কারণ থানা পুলিশ এখন আগের মতো আর ওই অবস্থা নেই, তারা একটা ট্রমার মধ্যে আছে। প্লাস শহরে আসবে, এসে উকিল ধরতে হচ্ছে, সেখানেও নানা ধরনের জটিলতার মধ্যে পড়ছে। সুতরাং সব দিক থেকে ইউনিয়ন সেবা যে ইউনিয়ন একটা সেবা খাত, সেই খাতটা কিন্তু সরকারকে এখন বিবেচনায় নিয়ে আসতে হবে, অতি দ্রুত নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এই যে জনসাধারণ, বিশেষ করে মেট্রিকের রেজাল্ট হয়েছে, এখন ইন্টারমিডিয়েট ভর্তি শুরু হবে, এই ইন্টারমিডিয়েট ভর্তির সময় কিন্তু জন্মসনদ লাগবে। এবং সেটা শুধু নয়, উপবৃত্তির জায়গাটায় স্পষ্ট করে বলা আছে যে ছাত্রী তাদের জন্ম সনদ লাগবে, বাবা মার জন্ম সনদ লাগবে। কোথাও যদি কোনো বানান ভুল হয়, সেই বানান ভুল হলে কিন্তু ছোট করে একটু জানতে চাই 30 সেকেন্ডের মধ্যে আসলে কি ধরনের উদ্যোগ নিতে হবে এই মুহূর্তে? না, এই জায়গাটায় সরকারকে এগিয়ে আসতে হবে এবং ওই যে আমি যেটি প্রথমে বললাম সেটি হচ্ছে যে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে রুটিন করে দেওয়া যে সপ্তাহে কমপক্ষে 3 দিন তারা যেন ইউনিয়ন অফিসে বসে, চেয়ারম্যানের অফিসে বসে এই সেবাগুলো যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু সামনে অনেক বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়ছে স্থানীয় সরকার সহ সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়বে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়বে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে স্থানীয় পর্যায়ে নাগরিকদের যে দুর্ভোগ এবং ইউনিয়ন পর্যায়গুলো থেকে তাদের সেবা প্রাপ্তির যে আসলে যে প্রত্যাশা সেটা যাতে পুরোপুরি পূরণ করা যায়, সে কারণে যে জায়গাগুলোতে চেয়ারম্যান নেই সেখানে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা যেন একটি রুটিন ওয়ার্ক মেনে সেই ইউনিয়ন পরিষদগুলোতে অফিস করেন এবং যাতে নাগরিকরা সেবা পান। সবকিছু মিলে আজকে আমার কাছে আলোচনায় এই ছিল এবং অতিথি হিসেবে ছিলেন রংপুর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আলম বেঞ্জু। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। উদ্বোধনের 4 বছরেও চিকিৎসার জন্য খুলে দেওয়া হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। জনবল নিয়োগ না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে সরঞ্জাম ও আসবাবপত্র। নষ্ট হওয়ার ঝুঁকিতে কোটি টাকার মালামাল। দ্রুত কাঙ্ক্ষিত পদগুলোতে নিয়োগ দিয়ে হাসপাতালটিকে সেবার উপযোগী করার দাবি উপজেলাবাসীর। গোলাম নবী দুলালের তথ্য, মানজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে 2021 সালের নভেম্বরে উদ্বোধন করা হয় দিনাজপুরের খানসামা উপজেলার 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও হচ্ছে না চিকিৎসা সেবা। ব্যবহার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে সরঞ্জাম ও আসবাবপত্র, নষ্ট হওয়ার ঝুঁকিতে মূল্যবান যন্ত্রপাতি। দ্রুত কাঙ্ক্ষিত পদগুলোতে নিয়োগ দিয়ে হাসপাতালটিকে সেবার উপযোগী করার দাবি উপজেলাবাসীর। 2021 সালে উদ্বোধন হয়েছে আমাদের এখানে, হাসপাতাল তখন থেকে আর চালু হয়নি। আমরা মনে হচ্ছে আমরা মানসম্মত সেবা পাবো, কিন্তু এখানে ওইরকম মানসম্মত আমরা সেবা পাইনি। এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান আছে, অথচ আমরা চিকিৎসা পাচ্ছি না, কোনো সেবা পাচ্ছি না, তাহলে এটা থাকার মানে কি? আমরা চাচ্ছি হাসপাতালটা যত তাড়াতাড়ি হোক চালু হলে আমাদের গরিব মানুষ খুব ভালো হয়। জনবল নিয়োগে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আমরা চাই না এত সুন্দর একটা প্রতিষ্ঠান এভাবে অবহেলিত হয়ে নষ্ট হয়ে যায়। জনগণের কল্যাণে কাজে আসুক। কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী এগুলো জানাচ্ছি, ওনারাও চিঠি দিচ্ছেন, আমরা সেটার উত্তর দিচ্ছি। 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালে 31 পদের বিপরীতে মাত্র একজন নিরাপত্তা কর্মী কাজ করছেন। সময় সংবাদ, দিনাজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। শহরের প্রবেশ পথে ময়লার ভাগার, ঠাকুরগাঁওয়ে মশা মাছির উপদ্রবে স্বাস্থ্য ঝুঁকি, পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন বাসিন্দারা। রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। এ ঘটনার 1 মাস পর বিষয়টি এলাকায় জানাজানি হলে লজ্জায় ওই গৃহবধূ আত্মহত্যা করেন। এদিকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের পরিবার। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গত 9 জুন দুপুরে রান্নার জন্য পাট শাক তুলতে গেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গাউসিয়া এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে একই এলাকার জামাল মিয়া ও আজিজুল ইসলাম। এ সময় মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে জুয়েল মিয়া ও তারা মিয়া নামে অন্য 2 যুবক। এরপর থেকে চলতে থাকে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি। ছেলে দুটো নাকি ভিডিও বানাইছে, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতেই আছে, করছেও, ভয় দেখাইছে যে তোর শ্বশুরকেও জানাবো, তোর হাজবেন্ডের কাছেও ভিডিওটা যাবে। আমি আশা করি যে যারা এর সাথে জড়িত অতি দ্রুত যেন তাদের শাস্তি হয়। বিষয়টি ওই গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনদের জানালে সমস্যা সমাধানের জন্য 7 জুলাই সালিশি বৈঠক হয়। তবে শ্বশুরবাড়ির লোকজন ঘটনার দায় ওই গৃহবধূর উপরে চাপালে লোকলজ্জার ভয়ে ওই দিন রাতেই আত্মহত্যা করেন তিনি। তার শ্বশুর বা শ্বশুরি বা নননে অর্থায়ন করার পর রাত্রের পর 9টার পর সে মেয়ে আমাদের আত্মহত্যা করে। গরু ঘাস চলতে গেছিল, গরু আসে ভাই ঘাস চলতে গেছিল, ঘাস চলতে এই ঘটনাটা হয়ে গেল। এ ঘটনায় 9 জুলাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পুলিশ বলছে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা সহ ধর্ষণের ভিডিও উদ্ধারে চেষ্টা চলছে। আমরা অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা অন্যান্য আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই অন্যান্য অভিযুক্তদের অ্যারেস্ট করে আদালতের সোপর্দ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গৃহবধূর শ্বশুর হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিজিবির নবনির্মিত বিওপি উদ্বোধন হয়েছে। সকালে সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত এলাকায় ফিতা কেটে আয়োজনের সূচনা করা হয়। পরে নামফলক উন্মোচন করে নতুন নির্মিত বিওপির উদ্বোধন করেন বিজেপির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অফ অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে গাছের চারা রোপণ করা হয়। সীমান্তে যে কোনো নাশকতা ঠেকাতে সার্বক্ষণিক তদারকির প্রত্যয় জানায় বিজিবি। সালে মেয়াদোত্তীর্ণ ঘোষণা করা হয়। এরপরও 25 বছর ধরেই চলছে কুড়িগ্রামের দুধকুমার নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত সেতু দিয়ে যান চলাচল। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নতুন একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় 2019 সালে। স্থানীয়দের অভিযোগ 3 দফায় মেয়াদ বাড়ালেও 7 বছরেও শেষ হয়নি কাজ। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা, তবুও উপায় না পেয়ে ব্রিটিশ আমলের এই মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে পণ্য ও যাত্রীবাহী শত শত পরিবহন।
2019 সালে 141 কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম সোনাহাট সড়কের পাটেশ্বরী এলাকায় দুধকুমার নদের উপর 655 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 2021 সালে শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় মেয়াদ বাড়িয়ে শেষ হয়েছে মাত্র 65% কাজ। রাস্তায় চলা তো বিশেষ সমস্যা, যখন তখন মনে করেন যে গাড়ির চাকা ফেসে যাবে। ব্রিজটা যদি ভালো হতো মানে তাড়াতাড়ি, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হতো আর কি। জানিয়েছে আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে নতুন সেতুটির নির্মাণ কাজ। এই প্রকল্পের মেয়াদ আছে 2026 সালের জুন পর্যন্ত। আমরা আশা করছি যেভাবে কাজ চলমান আছে 26 সালের জুন পর্যন্ত কাজটি সমাপ্ত করতে পারব। 2001 সালে মেয়াদ উত্তীর্ণ ঘোষণার পরও 25 বছর ধরে চলছে পুরনো সেতুতে যান চলাচল। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঠাকুরগাঁও শহরের প্রবেশ পথ এখন ময়লার ভাগাড়। আবর্জনা থেকে বাড়ছে বিষাক্ত মশা মাছির উপদ্রব। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে ক শ্রেণীতে উন্নীত হলেও ৬৭ বছরেও ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্বাচন করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। সড়কের পাশে যত্রতত্র ময়লা আবর্জনা, বর্জ্য জমে অনেক স্থান পরিণত হয়েছে ভাগাড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। এটি ঠাকুরগাঁও শহরের স্টেশন রোড, সত্যপীর ব্রিজ, বাস স্ট্যান্ড, কলেজপাড়া ও জমিদার পাড়া সহ অধিকাংশ এলাকার সড়কের পাশের চিত্র। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও ৬৭ বছরেও ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্বাচন করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। আবর্জনা থেকে বাড়ছে বিষাক্ত মশা মাছির উপদ্রব। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারের আমলে জনপ্রতিনিধিরা নানা আশ্বাস দিলেও কার্যত পদক্ষেপ নেয়নি কেউ। ময়লা ফেলার কারণে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, চলারও খুব কষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌরসভা বলতেছে যে একটা নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলবে, কিন্তু 3 বছর 4 বছর ধরে তাদের কোনো পদক্ষেপ নাই। দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস দিলেন পৌর প্রশাসক। একটা জায়গা আমরা চূড়ান্ত করার পথে আর কি, ওইটা যদি হয়ে যায় তখন আমরা স্থায়ী একটা সমাধান আসতে পারবো। 1958 সালে ঠাকুরগাঁও পৌরসভা প্রতিষ্ঠিত হয়। 1997 সালে এটি ক শ্রেণীতে উন্নীত করা হয়। প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করে এ পৌরসভায়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দিনাজপুরের হিলিতে পানের ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না চাষিরা। উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। গত বছর প্রতি পোয়া বা 40 বিরা মোটা পান 4 থেকে 5 হাজার টাকা দাম উঠলেও বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র 1200 টাকায়, আর 150 টাকায় বিক্রি হচ্ছে চিকন মানের পান। দাম কমলেও মিলছে ক্রেতা। রফতানির সুযোগ তৈরির দাবি চাষিদের। এদিকে পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে কৃষি বিভাগ জানায়, যৌক্তিক দাম নিয়ে কাজ করছে কৃষি বিপণন বিভাগ। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ঠাকুরগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় 8 জুলাই 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় নগদ টাকা। ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ হয়। পুলিশ জানায় 6 জুলাই রাতে শহরের সুখ নদীর সেতু এলাকায় ব্যবসায়ী কুতুবুদ্দিন বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা 8 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় কুতুবুদ্দিনের দায়ের করা মামলার প্রেক্ষিতে 8 জুলাই রাতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। 10 জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ছাত্র জনতা। এ সময় মহাসড়কের উভয় পাশে 3-4 কিলোমিটার এলাকা জুড়ে দূরপাল্লার যানবাহন আটকে থাকে। খবর পেয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে গিয়ে ইপিজেড বাস্তবায়নের আশ্বাস এবং বিষয়টি সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। 2 দিন বন্ধ থাকার পর 14 জুলাই সার্ভার সচল হয় হিলি স্থল বন্দরের কাস্টমসে। এতে পুনরায় স্বাভাবিক হয় কার্যক্রম। কর্মচাঞ্চল্য ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেন স্থলবন্দরের কর্মকর্তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। বাঁধ পরিদর্শনের পর পরিবেশ উপদেষ্টা। রংপুর নগরী জলাবদ্ধতা নিরসনে 14 কোটি টাকার প্রকল্প। 1 মাসে তিস্তা ও ব্রহ্মপুত্রে বিলীন শতাধিক বাড়ি। গাইবান্ধায় হুমকিতে জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ
2টি আশ্রয়ণ প্রকল্প, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস। এবং গণ অভ্যুত্থানের পর রংপুর বিভাগে আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ জনপ্রতিনিধি পলাতক, চলছে প্যানেল চেয়ারম্যান দিয়ে নাগরিক সেবা নিয়ে ভোগান্তি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।